হ্যালো। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমি 9C শুরু করেছিলাম। 9C শুরুর আগে এই ৩ টা জিনিস ব্যাখ্যা করেছিলাম। তো লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দিতে পারিনি। এখানে একটু ব্রিফলি বলে দিই এখানে কি বুঝাইছি লাস্ট ক্লাসের ম্যাথ গুলাতে। আমরা আসলে এই চ্যাপ্টারটা আলোচনা করব পড়ন্ত বস্তুর নিয়ে, গতি নিয়ে। তো পড়ন্ত বস্তুর যখন গতি আসে তাহলে একটা জিনিস আল্টিমেটলি চলে আসে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কারণ আমরা হচ্ছে যে পড়ন্ত বস্তু মানে কি এই উপরের দিকে বা নিচের দিকে পড়তেছে এরকম কিছু একটা নিয়েই তো আমরা চিন্তা করি, রাইট? তো উপরের দিকে যে ত্বরণটা ওইটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষে যে বলের জন্য যে ত্বরণের সৃষ্টি হয় এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তো যদি কোনো বস্তু এইদিকে নিক্ষেপ করতাম তাহলে এই অভিকর্ষজ ত্বরণটার কোনো প্রভাব এখানে পড়তো না। কারণ অভিকর্ষজ ত্বরণটা শুধু এই নিচের দিকে ক্রিয়া করে। সবসময় সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। সো এইখানে আমরা ৩ টা কেস নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যে বস্তুটাকে নিচ থেকে উপরে যদি ছুঁড়ে ফেলি তাহলে এই সূত্রটা কাজে আসবে। তখন এই সূত্রগুলার যখন আমি এই যে জিনিসগুলো এগুলোর ডিরেকশন কি বোঝাচ্ছে? এই ডিরেকশন গুলো বোঝাচ্ছে যে আমরা এই যে টার্ম গুলো আছে, কয়েকটা রাশি আছে যেমন শেষ বেগ, আদি বেগ এবং হচ্ছে ত্বরণ। আর টাইম তো হচ্ছে দিক রাশি না। সো টাইমটা নিয়ে আমাদের চিন্তা নেই। যেগুলো হচ্ছে তোমার আর মানে ভেক্টর রাশি, ওই ভেক্টর রাশিগুলা নিয়ে হচ্ছে কি আমার চিন্তা এখানে। ভেক্টর রাশিগুলোর ডিরেকশন গুলা এই ম্যাথ গুলোর জন্য ইম্পর্টেন্ট। যখন আমি নিচ থেকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছি তখন আমার ইউ যেটা আদি বেগ ওইটা উপরের দিকে, ভি যেটা ওইটা উপরের দিকে আর জিটা হচ্ছে নিচের দিকে। এতটুকু বোঝা যায়। কিন্তু এইচটা উপরের দিকে কিভাবে বুঝবো? এইচটা এইভাবে বুঝবো। আমরা সবসময় হাইট যখন মাপবো তখন নিব শেষ মাইনাস আদি। এটা হচ্ছে শেষ আর এটা হচ্ছে আদি। আবার বলি শেষ মাইনাস আদি। এখন শেষ কত? শেষ হচ্ছে এইচ আর আদি কত? আদি হচ্ছে 0। তার মানে সে 0 থেকে এইচে গেছে। তার মানে কি উঠছে? সে উপরের দিকে উঠছে। সো এইচটা হবে উপরের দিকে ডিরেকশন। ঠিক আছে? এখন দেখো কোনটার যেগুলোর ডিরেকশন সেম থাকে ওইগুলাকে একই সাইন ইউজ করব। যেমন আমি প্রথম দিক থেকে উপরের দিকটাকে ধনাত্মক যদি ধরি, মানে উপরের দিক যদি ধনাত্মক ধরি তাহলে দেখবা আমি এখানে দেখো ভিটাকে প্লাস রাখছি, ইউটাকে প্লাস রাখছি এবং এই জিটা হচ্ছে গিয়ে তোমার নিচের দিকে, সবসময় নিচের দিকে, সো জিটা হচ্ছে মাইনাস। ঠিক আছে? এটা চিত্র 1 এর ক্ষেত্রে। আর চিত্র 2 এ দেখো ভি এর আগে মাইনাস। কারণ কি বলতো? কারণ হচ্ছে এখানে বস্তুটা নিচের দিকে পড়া শুরু করে দিছে। উপরে গিয়ে আবার নিচের দিকে ফিরতেছে। সো ইউ এর ডিরেকশন উপরের দিকে ঠিক আছে, কিন্তু ভি এর ডিরেকশনটা হচ্ছে কি তোমার মাইনাস। এজন্য এই 2 নাম্বার চিত্রে এটা হচ্ছে মাইনাস পি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সো আমরা সূত্র ইউজ করব কিভাবে? বুঝে বুঝে সূত্র ইউজ করব। আমাদের মুখস্থ কোনো সূত্র ইউজ করতে হবে না। আমাদের ডিরেকশন গুলা এনালাইসিস করে আমরা সূত্র বসাবো। আর মেক্সিমাম ক্ষেত্রে যে এই ৩ টা কেস আছে, এই ৩ টা কেস ফলো করলেই চলে। আচ্ছা এখানে এইচটা দেখো, এখানে এইচটা খেয়াল করো। এইচটা হচ্ছে দেখো এইচ ইউ এর দিক একই দিকে কিন্তু জি এর দিকটা হচ্ছে অপোজিট দিকে। এই জন্য হচ্ছে কি তোমার এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার এইটা পড়ছে। আর এই জিনিসটা হচ্ছে নিচের দিকটাকে ধনাত্মক ধরছে। নিচের দিক যদি ধনাত্মক থাকে জি এর আগে প্লাস থাকবে আর উপরের দিকটা হবে মাইনাস, তখন বি এর আগে মাইনাস হবে। সো আলটিমেটলি এই দুইটা জিনিস একই জিনিস। ঠিক আছে? সো এখন আমি আরেকটা কেস হচ্ছে উপর থেকে নিচে। এইটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার। উপর থেকে নিচে দেখো ইউ ও নিচের দিকে পড়তেছে, ভি ও নিচের দিকে। এইটা নিয়ে কোনো আমাদের কনফিউশন নেই। জি ও নিচের দিকে, কনফিউশন নেই। এখন এইচটা দেখো। এইচটা কেন হচ্ছে কি তোমার নিচের দিকে? দেখো এইচ আবার বলতেছি আ এইটা হচ্ছে আমরা শেষ মাইনাস আদি। শেষটা হচ্ছে এইটা 0, শেষ হচ্ছে 0 আর আদি ছিল এইচ। আচ্ছা ১ সেকেন্ড। ওকে। যেটা বলতেছিলাম এখানে দেখো আ শেষ মাইনাস আদি। শেষটা হচ্ছে 0, আদিটা এইচ। তাহলে কি? সে আদি অবস্থান থেকে নিচের দিকে নামতেছে। তার মানে ডিরেকশনটা নিচের দিকে দিব। ঠিক আছে? সেই অনুসারে দেখো সবগুলা হচ্ছে কি তোমার নিচের দিকে ডিরেকশন। সো এখন আমি দেখো আ নিচের দিকটাকে যদি মাইনাস ধরি আর উপরের দিকটাকে প্লাস ধরি দেখো সবগুলোর আগে মাইনাস বসবে, সবগুলোর আগে মাইনাস বসবে। উল্টা করে দিলে মানে ডিরেকশন সবগুলোর একই দিকে। সো এইগুলো হচ্ছে আমাদের পরিচিত সূত্র। এটা হচ্ছে সবচেয়ে কমন, এটা আমাদের পরিচিত। আর এই ৩ নাম্বার যেটা এটা হচ্ছে কি তোমাদের এখানে আছে বস্তুটা উপরেই আছে, উপর থেকে আরো উপরের দিকে ফেলতেছো। আরো উপরে যখন ছুটতেছো
তখন সেটা বস্তু উপরের দিকে উঠবে, তারপর কি হবে, একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পর সেটা হচ্ছে নিচের দিকে নামতে শুরু করবে, রাইট? সো এখন আমাদের এই টাইপের কেসের ক্ষেত্রে কি হয়, এই টাইপের কেসের ক্ষেত্রে আবার মিলাই, হাই উচ্চতা ছিল এখানে এইচ এ ছিল, আদি উচ্চতা এইচ এ ছিল, আর তোমার শেষ উচ্চতা কোথায় আসছে, শেষ উচ্চতা জিরোতে। ফার্স্ট উপরে গেছে অবশ্যই, কিন্তু তারপরে তো আলটিমেটলি জিরোতেই আসছে। সো শেষ মাইনাস আদি, দেখো আগে এইচ এ ছিল, এখন নিচে জিরোতে চলে আসছে, তার মানে এইচ এর ডিরেকশনটা নিচের দিকে। এখন ইউটা দেখো, ইউটা ছিল উপরের দিকে, আর ভিটা কিন্তু নিচের দিকে। বি এর দিক নিচের দিকে দেখি বুঝতে পারতেছো, জি এর দিক তো অলওয়েজ নিচের দিকে। সো সেই অনুসারে ডিরেকশন বসাও। যদি আমরা উপরের দিক থেকে ধনাত্মক ধরি তাহলে জাস্ট ইউটা পজিটিভ থাকবে, আর বাকি দুইটা মাইনাস। দেখো মাইনাস বি মাইনাস জি, সেম একইভাবে ইউটা পজিটিভ থাকবে, মাইনাস এইচ মাইনাস জি। সো এই সূত্রটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে ইউজ করবো, নিচের দিক থেকে ধনাত্মক ধরে আমরা এইভাবে ইউজ করবো, h is equal to minus ut plus half gt square। এটা ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম ম্যাথে। যখনই দেখবা কেসটা হচ্ছে কি বস্তুটা উপরে ছিল, উপর থেকে আরো উপরের দিকে ছড়া হয়েছে, তখন h is equal to minus ut plus half gt square, এই সূত্রটা অ্যাপ্লাই। ওকে, সরি নেট প্রবলেম ছিল, এজন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ওকে, যেটা লাস্টে বলছি এটা কি শোনা গেছে, যে আমরা ম্যাক্সিমাম যদি বস্তুটা উপরে থাকে, তারপরে যদি এটাকে আরো উপরের দিকে ছোড়া হয় এবং এটা যদি শেষে নিচের দিকে এসে নামে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, ut minus ut plus half gt square। সো পিডিএফ এ ম্যাথগুলো আছে, আশা করি তোমরা বুঝবা ম্যাথগুলো দেখলে আমরা কোন কোন সূত্র কখন ইউজ করছি। আর লাস্টের ম্যাথটা মনে হয় করা হয় নাই, লাস্টের দিকের ম্যাথটা, একটা ম্যাথ বাকি ছিল, এইটা মেবি। ওকে, লাস্টের মেবি ম্যাথটা বাকি ছিল, হ্যাঁ। আচ্ছা, আমাদের এই যে লাস্টে সূত্রটা পড়াইছে, এটার অ্যাপ্লিকেশন এখান থেকে দেখতে পারো। একটা স্তম্ভের শীর্ষ থেকে 24.5 মিটার পার সেকেন্ড বেগে এ বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তারপর বলতেছে 3 সেকেন্ড পরে অপর একটা বস্তু বি বস্তু সেটাকে ছেড়ে দেওয়া হলো, কখন এবং কোথায় এ বি কে অতিক্রম করবে। মানে এটা মনে করা হচ্ছে একটা স্তম্ভের উপর এখানে, তারপর এটাকে আমি আরো উপরের দিকে ছুড়ে দিচ্ছি, ঠিক আছে, কত বেগে, 24.5 মিটার পার সেকেন্ড বেগে। আর এর 3 সেকেন্ড পরে বি আর একটা বস্তুকে এইখান থেকে ছেড়ে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে এ বস্তু 24.5 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে ছুড়ে মারছি, আর এটা হচ্ছে বি বস্তু, যেটা হচ্ছে এটা 3 সেকেন্ড পরে এটাকে আমি জাস্ট ছেড়ে দিছি। সো আমরা যদি বি বস্তুর ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, ফার্স্টে ধরো বি বস্তুটাকে নিক্ষেপের টি সময় পর এটা ভূমি থেকে এইচ উচ্চতায় এ বস্তুটা বি বস্তুটাকে অতিক্রম করবে, এটা ধরে নিলাম আমি, ঠিক আছে। মনে করা হচ্ছে কি তোমার বি বস্তুটা নিক্ষেপ করছো, এর টি সময় পরে এ বস্তুটা ওই উপর থেকে ফিরে এসে এই জায়গায় এসে বি বস্তুটাকে অতিক্রম করবে এইচ উচ্চতা, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। ভূমি থেকে এইচ উচ্চতা, এটা অবশ্যই বলে দিতে হবে। তো এ বস্তুর ক্ষেত্রে সূত্রটা পরে বলতেছি, আগে বি বস্তুর ক্ষেত্রে দেখো, যেহেতু ধরছি এইচ উচ্চতা, এইখানে তো বি বস্তুটা নিশ্চয়ই এইচ উচ্চতায় তো পৌঁছাবে, রাইট, এইচ উচ্চতায় পৌঁছাবে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি হবে, h is equal to half gt square, কারণ তার আদি বেগ যেটা ওটা 0 ছিল, সে নিচের দিকে নামতেছে। আমরা জানি উপর থেকে যদি নিচের দিকে ছুড়ে ফেলি তাহলে সূত্র ছিল h is equal to ut plus half gt square। যেহেতু তার আদি বেগ 0 ছিল, এইজন্য আমার এখানে ut টা নাই, জাস্ট h is equal to half gt square, এটা ফার্স্ট ইকুয়েশন গেল। আর এ বস্তুটাকে যেহেতু এর 3 সেকেন্ড আগে ফেলছি, দেখো বি বস্তুটাকে কিন্তু এ বস্তুর 3 সেকেন্ড পরে ফেলা হয়েছে, তার মানে কি এ বস্তুটা হচ্ছে কি তোমার, আর বি বস্তু ফেলার টি সময় পরে যদি তুমি হাইট মাপো, তাহলে এ বস্তুর ক্ষেত্রে ওই হাইটটা হবে টি প্লাস 3 সেকেন্ডের হাইট, ঠিক আছে, কারণ তাকে তো আরো 3 সেকেন্ড আগে ছোড়া হয়েছে। সো আমরা এই ক্ষেত্রে মেইন সূত্র জানি h equal to ut plus half gt square, এটা আমাদের মেইন সূত্র। কিন্তু এখানে খেয়াল করো কোন কেসের সাথে মিলতেছে, একটু আগে যে তিনটা কেস পড়াইছি, তিনটা কেসের মধ্যে এটা থার্ড কেস, উপর থেকে আরো উপরে ছোড়া হয়েছে, তারপর সেটা নিচে এসে নামতেছে। এই কেস হইলে আমরা জানি h is equal to minus ut plus half gt square, আর t বলতে এখানে বসবে t plus 3, এই জিনিসটা বুঝতে হবে। তার মানে এই হাইট h, এই h একই হাইট হইলেই তো আমার এই এ বস্তুটা বি বস্তুটাকে অতিক্রম করবে। সো প্রশ্ন মতে এই হাইট দুইটা সমান। সো এখান থেকে ক্যালকুলেশন করো, এই যে এই এই 1 এবং 2 থেকে একটু সলভ করলেই তুমি টি এর ভ্যালুটা পেয়ে যাবে। টি এর ভ্যালু হবে 6 সেকেন্ড, তার মানে 6 সেকেন্ড পরে হচ্ছে কি তোমার কোন কোন হিসেবে 6 সেকেন্ড, বি বস্তুকে ফেলার 6 সেকেন্ড পরে, ঠিক আছে। যেহেতু ধরছো টিটা বি বস্তুকে নিক্ষেপের টি সময় পরে, সো এটা হচ্ছে 6 সেকেন্ড হচ্ছে বি বস্তু নিক্ষেপের 6 সেকেন্ড পরে এ বস্তু বি বস্তুকে অতিক্রম করবে। এখন কোথায় অতিক্রম করবে, এইচটা যে কোনো একটা সূত্রে বসায় ফেলতে পারো, এখানে যে দুইটা সূত্র আছে যে কোনো একটাতে বসাই, এইটাতে বসাইলে ইজি হবে।
হাফ জিটি স্কয়ার, এখানে 6 টা বসাও। ভাইয়া কথা আচ্ছা, আজানের জন্য মনে হয় কথা একটু ইয়ে হচ্ছে। হ্যালো, সাউন্ডে কি সমস্যা হচ্ছিল? আজান হচ্ছিল, এই জন্য মনে হয় সাউন্ড জি একটু ভাইয়া। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি। ওকে। হয়তো নেটের কারণে একটু ডিস্টার্ব করতে পারে, মনে হয় রেকর্ডিংটাতে মনে হয় ভালো মতো সাউন্ড আসবে, আই হোপ। আচ্ছা যাই হোক, এইটা তো গেল এখানে। তার মানে এত উচ্চতায় এত সেকেন্ড পরে এ বস্তুটা বি বস্তুটাকে অতিক্রম করবে, এটা ছিল আনসার। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে একদম ইজি, এটা তোমরা নিজেরা পারবা। 9 নম্বরটা বলি। মাটি হতে 147 মিটার উচ্চতায় ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। বেলুনটি 4.9 মিটার পার সেকেন্ডে সমবেগে ঊর্ধ্বগামী হলে পতনকাল নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড আমি বলছি। আমরা ধরলাম যে পাথরের পতনকাল, আমাকে পাথরের পতনকালটা বের করতে হবে। মানে কি, বেলুনটা হচ্ছে কি তোমার 147 মিটার উচ্চতাতে মানে আছে আপাতত, ঠিক আছে। এই 147 মিটার উচ্চতায় সে আছে। তারপর হচ্ছে কি তোমার সেখান থেকে সে ঊর্ধ্বগামী, বুঝতেছো? এই যে এইচটা একটা স্তম্ভের উপর অলরেডি আছে, সে এই স্তম্ভের উপর আছে। তারপর হচ্ছে কি তোমার কি এই স্তম্ভের থেকে সে তাকে কত মিটার পার সেকেন্ড বেগে ফেলা হলো? 4.9 মিটার পার সেকেন্ডে বেলুনটা উপরের দিকে উঠতেছে, রাইট? 4.9 মিটার পার সেকেন্ডে উপরের দিকে উঠতেছে ইউ আদি বেগ নিয়ে। তারপর হচ্ছে কি কিছু সময় পর এই কিছু সময় পর মনে করো এখানে আসছে। আজকে নেটে এত ডিস্টার্ব করতেছে। ওকে, যেটা বলতেছিলাম, এই মনে করো 147 মিটার হাইট এখানে আছে। তারপর এখান থেকে আরো মানে এখান থেকে সে হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড সমবেগে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। মোটামুটি একটা হাইটে যাওয়ার পর মনে করো এই জায়গায় এতটুকু উঠার পর মনে করো হচ্ছে কি তোমার সেখান থেকে একটা পাথর পড়ে গেছে, ঠিক আছে। এই পাথরটা যদি মাটিতে আহ, এখন এখন তার এখানে আর পড়বে না, নিশ্চয়ই এটা মাটিতে এসে পড়বে। সেই মাটিতে পড়তে তার কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো এটা কোন কেসের সাথে মিলতেছে। এটাকে আমরা মনে করি এটা এটা বেলুনের সাথে উঠতেছিল, যেহেতু পাথরটা বেলুনের সাথে লাগানো ছিল, এই বেলুনের সাথে লাগানো ছিল, তার মানে পাথর এবং বেলুনের বেগটা সমানে ছিল, এটা বলা যায়। তাহলে আমরা এই পাথরটাকে কি এইভাবে তুলনা করতে পারি না, যে এই উচ্চতায় আছে একটা বস্তু, এই উচ্চতায় আছে, তাকে আরো উপরের দিকে ছোড়া হইলো ইউ বেগে, তারপর সে ভূমিতে পতিত হয়েছে, এই বস্তুর সাথে তুলনা করতে পারি না? এই কেসটার সাথে তুলনা করতে পারি তো। এখানে একটা বস্তু ছিল, এটাকে আমরা উপরের দিকে ছুড়ে মারছি, তারপর সে এসে নিচে পড়ছে। এটা কোন কেস ছিল? থার্ড কেস ছিল। তাহলে আমরা থার্ড কেসের ক্ষেত্রে আমরা জানি h = -ut + হাফ জিটি স্কয়ার। এখন আমাদের সবকিছু জানা আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারবে এইচটা কোন এইচ নিব? আমরা তো এটা তো এইচ বলতে আমরা কি বুঝবো জানো? আমরা কারণ হচ্ছে কি এইচ বলতে এই এইচটুকু নিব, এই ভূমি থেকে এই স্তম্ভটার উচ্চতা। কারণ তোমার মনে প্রশ্ন আসতে পারে এটা তো এই এইচ নেওয়া উচিত ছিল, এত দূরে তো এই যে উপরের অংশটুকু উঠলো, এই উপরের অংশটুকু কোথায় গেল? এই উপরের অংশটুকু এইভাবে চিন্তা করতে পারো, এই উপরের অংশটুকু যখন এইদিকে উঠছে তারপর সে আবার এখানে ফিরে আসছে না? এতটুকু তো একবার উঠছে আবার ফিরে আসছে, এই ফিরে আসা এবং উঠার মধ্যে এই এইচটা 0 হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা সূত্র যখন প্রতিপাদন করছি তখন কিন্তু আমরা এই হাইটটাকে আর কোনো কাউন্টে নেই নাই। সূত্র প্রতিপাদনের সময় দেখছো এই হাইটটা ছিল তোমার ওই স্তম্ভের হাইটটা, ঠিক আছে। তার মানে এতটুকু হাইট কি হয়েছে? এতটুকু হাইট হচ্ছে আমরা জানি যে কোনো বস্তু যদি উপরে উঠে আবার ঠিক জায়গায় ফিরে আসে তাহলে তার সরণ কত হয়? তার সরণটা হয় 0, ঠিক আছে। এটা আমরা জানি। তো এই হাইটটা আমাদের কাউন্টে নেওয়া লাগবে না, আমরা ওই স্তম্ভের যে উচ্চতা দেওয়া আছে ওই উচ্চতাটাই হচ্ছে আমাদের এখানকার হাইট। সো হাইট দেওয়া আছে, বেগ কত? ওই পাথরের বেগ আর বেলুনের বেগ সমান 4.9 মিটার পার সেকেন্ড আর প্লাস হাফ জিটি স্কয়ার। সো বেলুনটা কোথায় ছিল? বেলুনটা কিন্তু ঊর্ধ্বগামী বেলুন ছিল, তার মানে উপরের দিকে উঠতেছিল।
সো আনসারটাকে এই টি এর ভ্যালুটা ক্যালকুলেশন করো, টি এর ভ্যালু একটা আসবে 6 সেকেন্ড আর একটা আসবে -5 সেকেন্ড। টাইম তো আর মাইনাস হতে পারে না, সো এটা নেওয়া যাবে না, আনসার হবে 6 সেকেন্ড। আর সেকেন্ড কোয়েশ্চেনটা সেম, এই 147 মিটার উচ্চতায় আছে, বেলুনটা এখন জাস্ট উপরের দিকে না, বেলুনটা এখন নিচের দিকে নামতেছে, ঠিক আছে? বেলুনটা হচ্ছে তোমার নিম্নগামী। এখন নিম্নগামী হইলে তার ইয়েটা বের করতে হবে আমাকে। বেলুনটা হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড বেগেই নিম্নগামী। এখন কিছু দূর ইয়েতে যাওয়ার পর মনে করো হচ্ছে কি তোমার একটা পাথর ফেলে দেওয়া হয়েছে, বেলুন হতে এক খন্ড পাথর ফেলে দেওয়া হইলো, তাহলে হচ্ছে কি ওইটা ভূমিতে পৌঁছতে কত সময় লাগবে? সো এখন হচ্ছে গিয়ে তোমার বেলুনটার আদিবেগ এখন আর কাউন্ট নিতে হবে, কারণ হচ্ছে কি তোমার কি একটা উচ্চতা আছে সে, এই উচ্চতায় তাকে কিন্তু আদিবেগ 0 না, তাকে একটা বেগে ফেলা হয়েছে, তার আদিবেগটা হচ্ছে কি তোমার কত? আদিবেগ হচ্ছে তোমার 4.9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4.9 মিটার পার সেকেন্ড বেগে এই পাথরটাকে ফেলা হয়েছে নিচের দিকে, তাহলে সে কি করবে? এই h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার এই সূত্র মেনেই পড়বে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেস, উপর থেকে একটা বস্তুকে নিচের দিকে ছুঁড়ে ফেলতেছি, এটা তো আমরা সবাই জানি, আমরা এটা শিখছি, কোনো কিছু না বলে দিলেই তো আমরা এটাই ইউজ করতাম, রাইট? সো হাইট দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ইয়েটা বের করে ফেলবো, টাইমটা বের করে ফেলবো। আবার টাইম আসবে দুইটা, একটা হচ্ছে 5 সেকেন্ড আর একটা হচ্ছে -6, তো এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য। তো শেষ। এই ছিল লাস্ট ক্লাসের ইয়ে, আজকের ক্লাসের লেকচারে যাই। এগুলো বেশ ইজি ইজি ম্যাথ, কিছু ম্যাথ হয়তো তোমরা ফিজিক্সেও করে আসছো। এটা দেখো, ভূমি হতে রুট ওভার 2GY, এটা হচ্ছে বেগ, আদি বেগ, রুট ওভার 2GY মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, এটা হচ্ছে আদি বেগ, বলে রাখি আগে থেকেই। এত বেগে হচ্ছে কি এটাকে ইয়ের দিকে, উপরের দিকে, এটা হচ্ছে একটা রকেট, এ বিন্দু হতে একটা রকেটকে তুমি এত বেগে, এত বেগে হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর সে তার বৃহত্তম উচ্চতায় ওটা বিস্ফোরিত হয়েছে, তাহলে ধরো এটা হচ্ছে হাইয়েস্ট ম্যাক্সিমাম হাইটে হচ্ছে সে বিস্ফোরিত হয়েছে। সেই বিস্ফোরিত হওয়ার শব্দটা রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরে অবস্থিত ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর 1/n সেকেন্ড। আচ্ছা বলি কি বলতেছে এখানে। এখানে সর্বোচ্চ উচ্চতাতে যে ওটা বিস্ফোরিত হয়েছে, এই বিস্ফোরণে একটা শব্দ পাওয়া যাবে না, এই শব্দটা ঠিক প্রক্ষেপ বিন্দুতে এইখানে আসতে সময় লাগবে হচ্ছে কি তোমার, আর মনে করো হচ্ছে t1, আর এই একই বরাবর ভূমি বরাবর এই প্রক্ষেপ বিন্দু হতে ভূমি বরাবর x দূরত্বে আরেকটা বিন্দুতে সময় যাইতে লাগে t2, ঠিক আছে? ঠিক আছে, এই দুইটা সময়ের অন্তর হচ্ছে 1/n সেকেন্ড, t2 মাইনাস t1 হচ্ছে 1/n সেকেন্ড। আমাকে দেখাইতে হবে শব্দের গতিবেগ, ওই যে বিস্ফোরিত হয়েছে ওই শব্দের গতিবেগ দেখাইতে হবে এইটা, n ইন্টু রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y মিটার পার সেকেন্ড। তো দেখে যতটা জটিল মনে হচ্ছে আসলে তার চেয়ে সহজ ম্যাথটা। তো প্রথমত খেয়াল করো, এ বিন্দু হতে যেহেতু এটাকে এত বেগে ইউ হচ্ছে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, আমরা জানি সর্বাধিক উচ্চতায় উঠে বিস্ফোরিত হয়েছে, তাহলে আমরা হাইয়েস্ট ম্যাক্সিমাম হাইটটা বের করে ফেলি। আমরা জানি h ইকুয়াল টু হচ্ছে ab ইকুয়াল লেখা যায় u স্কয়ার বাই 2g, জানো তো এটা লাস্ট ক্লাসে দেখাইছি, u স্কয়ার বাই 2g হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইটের সূত্র। সো ইউটা কত? ইউটা হচ্ছে রুট ওভার 2gy, এটাকে স্কয়ার করলে আসবে 2gy, আর নিচে আছে 2g যদি কাটা গেল y, এই যে এখানে y লিখছি এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, এটা হচ্ছে হাইয়েস্ট হাইট, এটা আমরা বের করছি ক্যালকুলেশন করে yটা, তার মানে এটা হচ্ছে ab টা হচ্ছে y, আর এই a থেকে c বিন্দুর দূরত্ব x, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, ঠিক আছে? এই প্রক্ষেপ বিন্দু, এটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু থেকে ভূমি বরাবর x দূরত্বের একটা বিন্দু হচ্ছে c, তাহলে ac হচ্ছে x, তাহলে ab যদি y হয় ac যদি x হয়, তাহলে এই bc অংশটুকু এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই অতিভুজটা হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ডিসটেন্স, এগুলো হচ্ছে ডিসটেন্স। এখন আমরা ধরি যে বিস্ফোরণ এ ও সি বিন্দুতে পৌঁছাতে আচ্ছা তোমরা আমরা ধরি যে বিস্ফোরণ হচ্ছে এ ও সি বিন্দুতে পৌঁছাতে সময় লাগে যথাক্রমে t1 এবং t সেকেন্ড, এটা তো আগে বললাম। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে শব্দের বেগ v হলে, আমরা জানি শব্দের বেগ হচ্ছে সমবেগে চলে, সো এখানে আমরা সমবেগ ইউজ করব, কোনো ত্বরণ টরণ নাই। তাহলে ab এই দূরত্বটা পৌঁছাতে সময় শব্দের বেগ তো v, এটা তো সব সময় কনস্ট্যান্ট, মানে একই তাপমাত্রায় কনস্ট্যান্ট, তাহলে ab তে পৌঁছাইতে তার মানে বেগ যদি v হয়, আমরা ধরছিলাম তো এটা t1, তাহলে h ইজ ইকুয়াল টু vt থেকে পাই y ইজ ইকুয়াল টু vt1, কারণ ab উচ্চতাটা হচ্ছে vy, সো এখান থেকে t1 ইজ ইকুয়াল টু পাওয়া যায় y বাই v,
একইভাবে সি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে তোমার বিসি থেকে দূরত্ব, বিসি দূরত্ব হচ্ছে √(x²+y² = v * t2। তো সেখান থেকে পাই t2 = √(x²+y), এখানে y² হবে √(x²+y² / v। প্রশ্ন মতে t2 - t1, কেন t2 বড় হবে বলতো? কারণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় হয়, তার মানে এই ডিসটেন্সটা অতিক্রম করতে তার বেশি সময় লাগবে, সো t2 টা বড়ই হবে। t2 - t1 = 1/n, এটা প্রশ্নে দেওয়া আছে। সো t2 বের করছো তুমি √(x²+y² v, আর t1 বের করছো y/v = 1/n। এখান থেকে v কমন নাও, v কমন নিলে আসবে তোমার √(x²+y² - 1/n, অর্থাৎ v n * √(x²+y²-y। এইটাই আমাকে দেখাইতে বলছে, শব্দের ব্যাখ্যা বের করতে বলছে। দেখা গেল? তো প্রশ্ন পড়ে অনেক জটিল মনে হইলেও এটা আসলে অনেক ইজি একটা ম্যাথ। ওকে, নেক্সট ম্যাথে যাই। এটা দেখা যাচ্ছে না কেন? ও শিট, এটা প্রশ্নটা আসছে না। আচ্ছা যাই হোক, তোমরা আশা করি বই তো আছেই, আমি প্রশ্নটা মুখে বলি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর t1 এবং t2 সময়ে ভূমির h উচ্চতায় অবস্থান করলে দেখাও যে 2h = g * t1 * t2। এই প্রশ্নগুলো খুব একদম সহজ, এগুলো ম্যাক্সিমাম আসবে 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য। t1 এবং মানে এইটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এখন দুইটা সময়ে একই উচ্চতা কিভাবে থাকা সম্ভব বলতো? এটা সম্ভব এইমাত্র এইভাবেই। t1 টা হচ্ছে গিয়ে তোমার উঠার সময় এই যে উচ্চতাটা, আর তোমার t2 টা হচ্ছে তোমার নামার সময়ের উচ্চতা, বুঝছো? এইটাই হচ্ছে গিয়ে তোমার এই বস্তুটা হচ্ছে গিয়ে তোমার দুইটা সময়ে একই উচ্চতায় অবস্থান করার, এইটাই একটা লজিক, একমাত্র লজিক, যে t1 সময় সে উঠতেছিল আর t2 সময়টা হচ্ছে গিয়ে তোমার এটা নামার সময় এই হাইটে আসছে, ঠিক আছে? তো দেখাইতে হবে আমার 2h = g * t1 t2। তো যেহেতু ইউ আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত পাতখণ্ডটি টি সময় ভূমির এই উচ্চতায় অবস্থান করে, আমরা জানি কি নিচ থেকে যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সূত্র কোনটা পড়ে? h = ut - ½ gt², রাইট? উপরের দিকে তো ছুটতেছো, সো জাস্ট জি টা নেগেটিভ আর h এবং u টা হচ্ছে তোমার পজিটিভ। সো 2h = এখান থেকে পাও, মানে 2 দিয়ে সবগুলোকে গুণ করছি, 2ut - gt²। সো এখানে একটা দ্বিঘাত সমীকরণ পাবো, সেটা হচ্ছে gt² - 2ut + 2h। এখন এই সমীকরণটাকে যদি সমাধান করো, আমরা যে কোনো নরমাল ম্যাথ করার সময় এই সমীকরণটা সমাধান করলে এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের দুইটা आंसर আসে। সো ধরি t এর দুইটা মান পাবো, একটা হচ্ছে t1 আর একটা হচ্ছে t2, ঠিক আছে? এই t1 t2 টাই হচ্ছে তোমার একটা পাথর, ওই যে উঠার সময় t1 আর নামার সময় হচ্ছে t2, ঠিক আছে? এই t এর মান দুইটা হয় এখান থেকে। তো আমরা দ্বিঘাত সমীকরণের শিখছো তোমরা চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 এ মেবি দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়ছো। ওখানে কি ছিল, দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা যে মান আছে, দুইটা যে কি বলা হয় এগুলোকে, আনসার, যে ওই সমাধান দুইটার গুণফল কি? আলফা 1 আলফা বিটার গুণফলটা কি ছিল? আলফা বিটার গুণফলটা ছিল c/a। সিটা হচ্ছে এখানে 2h আর এটা হচ্ছে g। সো t1 * t2 হচ্ছে 2h/g, সো 2h = g * t1 * t2। এটা আমরা কি ইউজ করছি? আমরা ওই যে মূল সহগের সম্পর্ক, দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্কটা ইউজ করছি। আর এইটা হচ্ছে গিয়ে এক্সট্রা প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে যদি বলতো যে ইউ আদিবেগে বস্তুটাকে নিক্ষিপ্ত করছো, তাহলে ওই আদিবেগটা যদি বের করতে বলতো, তাহলে আমরা যে আবার জানি এই ইকুয়েশন থেকেই লেখা যায় যে মূলদ্বয়ের যোগফলটা কি ছিল? -b/a। এখানে বিটা বলতে কি? -2u, যেহেতু এটা টি এর সমীকরণ, সো বি বলতে এখানে বোঝাচ্ছে -2u, আর এটা হচ্ছে তোমার জি। সো -b/g হচ্ছে -b/a হচ্ছে কি তোমার মাইনাস ইনটু -2u / g। সো এখান থেকে 2u = আসবে g * t1 + t2, আর u = আসবে হাফ g t1 + t2, ঠিক আছে? এটা আসতেও পারে। পেজটা ঝাপসা হয়ে গেছে। একটি কণাকে u মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং t সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপরটি কণাকে একই দিকে নিক্ষেপ করা হলো। প্রমাণ করো যে এরা 4u² - g² t² / 8g মিটার উচ্চতায় মিলিত হবে। আচ্ছা মনে করো এটা একটা বস্তু এখানে আছে, একটা কণা, এটাকে u মিটার/সেকেন্ড বেগে তোমার উপরের দিকে নিক্ষেপ করছি এবং t সময় পর এই একই অবস্থান থেকে একই বেগে একই বিন্দু হতে
অপর আরেকটা কণাকে একই দিকে নিক্ষেপ করছি, বুঝতেছো? সবকিছু একই, তার মানে জাস্ট টাইমটা একটু ডিফারেন্স, টাইম ডিফারেন্স। তো আমাকে বের করতে হবে যে তুমি এই কণাগুলো হচ্ছে কি কতক্ষণ পর মিলিত হবে সেটা বের করতে হবে। তো 4u স্কয়ার মাইনাস জি স্কয়ার টি স্কয়ার বাই এইটা বের করতে হবে। তো তুমি বুঝতেই পারতেছো যেহেতু এরা কিন্তু এইভাবে একটা উঠতেছে আর 2 নাম্বারটা এর ঠিক এত সেকেন্ড পরে টি সেকেন্ড পরে এটাকে উঠানো হয়েছে, কিন্তু এরকম কোনো চান্স নাই এটা উপরের দিকে উঠা অবস্থায় এটা এটাকে টাচ করতে পারবে, এরকম কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে কি তোমার কি দুইটার ব্যাগ সমান, সো এটা এটাকে উপরের দিকে উঠে কখনো মানে স্পর্শ করবে এরকম কোনো কেস না। কেসটা এটা স্পর্শ করবে কিভাবে সম্ভব, যে উপরের বস্তুটা হচ্ছে জাস্ট নামা শুরু করবে, ঠিক তখন হচ্ছে কি এরা মিলিত হবে, ঠিক আছে? এর আগে মিলিত হওয়া সম্ভব না। তো আমরা ধরে নেই কি ধরে নিলাম যে দ্বিতীয় কণাটি t1 সেকেন্ড পর h উচ্চতায় প্রথম কণার সাথে মিলিত হয়। তাহলে এই t1 সেকেন্ডটা কি হবে? t1 সেকেন্ডটা নিশ্চয়ই উপরে উঠার দিকের সময় হবে, ওই দ্বিতীয় কণার যেহেতু টাইম নিছি আমি। একটু খেয়াল করে দেখো, আমি দ্বিতীয় কণার টাইমটা নিছি। দ্বিতীয় কণাটার সাপেক্ষে যদি আমরা সমাধান করি তাহলে ইজি হবে ব্যাপারটা। দ্বিতীয় কণাটি t1 সেকেন্ড পর h উচ্চতায় প্রথম কণার সাথে মিলিত হয়। দেখো দ্বিতীয় কণাটা কি ছিল? দ্বিতীয় কণাটার ক্ষেত্রে হবে এটা মনে করে h উচ্চতায় উঠছে সে t1 সেকেন্ড পর, তাহলে তার ক্ষেত্রে সূত্রটা কি হবে? সে যেহেতু উপরের দিকে উঠতেছে তার ক্ষেত্রে সূত্র হবে h ut minus half gt square, এই সূত্রটা পড়বে নিচ থেকে উপরের দিকে উঠা বস্তু। আর আমরা এই টিটাকে কি ধরছি? t1, সো এখানে t1 দিয়ে রিপ্লেস করে দাও, এক নাম্বার ইকুয়েশন হয়ে গেল। আর প্রথম কণার ক্ষেত্রে এই জিনিসটা হবে এরকম, প্রথম কণার ক্ষেত্রে একই উচ্চতায় যেহেতু মিলিত হবে, এই উচ্চতাটা হবে এরকম, সে যে উপরে উঠে তার হাইয়েস্ট উচ্চতা থেকে পৌঁছে আবার নিচের দিকে নামা শুরু করছে, এই টাইমে এসে সে হচ্ছে কি তোমার এটার সাথে মিলিত হবে। তো তখন তার ক্ষেত্রে সেমই সূত্র, আবার উপরের দিকে উঠতেছে যেহেতু সেও, তো তার ক্ষেত্রে সেম সূত্র ut minus half gt square, জাস্ট টাইমটা হবে ডিফারেন্স। টাইমটা হবে কত? ওই যে এইটার t1 তো আসেই আছে, তাকে আরো কত আগে নিক্ষেপ করা হয়েছিল? তাকে কিন্তু আরো t সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে, রাইট? প্রথম কণাটাকে আরো t সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে তার মোট অতিক্রান্ত সময় হবে t plus t1। ঠিক আছে, আমাকে এই t এর জায়গায় t plus t1 টা বসিয়ে দিতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় h is equal to কি কোথায় গেল, হ্যাঁ, h is equal to u into t1 plus t plus t1 minus half g into t1 plus t1 whole square, t plus t1 whole square। সো যেহেতু দুইটা h সমান, সো এখন 2 হতে আমরা পাই এই যে জাস্ট বসায় দাও ut1 minus half g t1 square is equal to ut plus এখান থেকে ক্যালকুলেশন করে বসাচ্ছি ut plus ut1 minus half g, এখানে এই t1 plus t plus t1 whole square এটাকে ভাঙাইতে হবে, t1 square plus 2 into t1 t2 প্লাস t1 স্কয়ার এখানে ভাঙাইতে হবে, ভাঙাই তারপর ক্যালকুলেশনটা করবা, ঠিক আছে? তো একটু ক্যালকুলেশন করলেই তোমরা এখান থেকে পাবা যে x সাইড 0 হয়ে যাবে, আর তারপর হচ্ছে কি তুমি এখান থেকে ক্যালকুলেশন করে আলটিমেটলি t1 এর ভ্যালুটা পাবা। t1 এর ভ্যালু পেলেই তো আমার হবে না, t1 এর ভ্যালুটা আমার তো লাগবে এরা কোন উচ্চতায় মিলিত হয়েছে সেটা। এটা একটু বেশ ক্যালকুলেটিভ ম্যাথ, ক্যালকুলেশন যদি ঠিকঠাক মতো না করো তাহলে হচ্ছে কি ম্যাথে একটু ঝামেলা হইতে পারে, সো খেয়াল রাখবা এখানে ক্যালকুলেশনটা যেন ঠিকঠাক মতো মিলে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক নম্বরের ইকুয়েশনে h is equal to বের করে রাখছিলাম ut1 minus half gt1 square, এরকম না? সো এখানে এই t1 এর ভ্যালুটা এখানে বসায় দাও ut1 এর জায়গায়, 2u minus gt divided by 2g minus half g t1 square মানে 2u minus gt divided by 2g t whole square। সো একটু ভালো মতো ক্যালকুলেশনটা করতে হবে বুঝে বুঝে। এখানে দেখো u into 2u square minus gut divided by 2g minus half, আর এই g কাটা চলে যাবে, আর এখানে 2 স্কয়ারটা হয়ে যাবে 4, না সরি জি কাটা যাবে না কারণ 4g স্কয়ার আসবে, তার মানে কি এখান থেকে একটা জি আর এই জি স্কয়ারের সাথে কাটাকাটি করে একটা জি থাকবে, আর এটা যদি ভাঙাও 2u minus gt whole square যে সূত্র আসবে সেটা উপরে বসবে। আর তারপর হচ্ছে কি তুমি এটাকে জাস্ট লসাগু নিয়ে নরমালি যোগ বিয়োগ করবা, নরমালি যোগ বিয়োগ করলে তুমি তোমার যেটা প্রমাণ বলছে ওইটা মিলে যাবে। ওকে।
ভাইয়া শোনা যাচ্ছে? আমি কথা বলতেছিলাম না, মাইক্রোফোনটা মিউট করেছিলাম। এক সেকেন্ড। ওকে, দেখা যাচ্ছে এখন? আর অল্প কয়েকটা মিনিট আছে, তারপর শেষ আছে। আবার এটা ঝাপসা গেছে। 8 মিটার গভীর একটি কুয়ায় একটি পাথরখণ্ড ছেড়ে দিলে টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ যদি v হয় তাহলে প্রমাণ করতে হবে আমাকে এই তিনটা সূত্র। তিনটা জিনিস না, দুইটা না তিনটা। দেখি আমাকে কি কি প্রমাণ করতে হবে পরে দেখতেছি। তো ধরি যে কুয়ার মুখ থেকে পতিত পাথরটি t1 সেকেন্ডে এর তলদেশে পৌঁছে এবং পতন শব্দটা t2 সেকেন্ড পরে উপরে উঠে আসে। ঠিক আছে? আমাকে প্রশ্ন দেওয়া আছে যে বস্তুটা যদি ছেড়ে দেই তাহলে t সেকেন্ড পরে হচ্ছে কি তোমার এটা সাউন্ডটা কানে শোনা যায়। ঠিক আছে? তার মানে কি? তার মানে ফার্স্টে পড়তে সময় লাগছে t1 আর তারপর এটা সাউন্ডটা ফিরে যেতে লাগছে তোমার t2। এই দুইটার যোগফল হচ্ছে তোমার t। ঠিক আছে? t1 প্লাস t2 এর যোগফলটাই হচ্ছে আমার এই মোট সময়, যে সময়টার পর আমি আমার সাউন্ডটা শুনতে পাইছি। ঠিক আছে? সো এখান থেকে আমি দেখি ভাইয়া সাউন্ড ইয়েটা ক্লিয়ার যাই। না। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা এক সেকেন্ড। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া। ওকে, তোমার সাউন্ড একটু ইয়ে করে আসতেছে। নেটওয়ার্ক কারণে maybe। আচ্ছা দেখো। যেটা বলছিলাম, এটা কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা চিন্তা করি পাথরটা জাস্ট পড়তেছে। ঠিক আছে? উপর থেকে ফেলতেছো, এটা তলদেশে এসে জাস্ট আঘাত করবে কত সময় পর? t1 সেকেন্ড পর। তাহলে এই থেকে u2 প্লাস হাফ জি স্কয়ার সূত্রটা ইউজ করতে হবে। যেটা থেকে আমি 0 আদিবেগ যেহেতু 0 অবস্থা থেকে ছাড়ছি, তাহলে এটা হবে 0 এই অংশটুকু। তাহলে এই হাফ জি t1 স্কয়ার অর্থাৎ t1 √2h ডিভাইড বাই g। এটা একটা ইকুয়েশন চলে গেল। আর তারপর সাউন্ড ক্রিয়েট হইছে, সাউন্ডটা উপরে আসতেছে। সাউন্ডটা উপরে আসতে এই সেম হাইটই তো অতিক্রম করছে। তাহলে এই জিরোটা আমরা সাউন্ড কিভাবে আসবে? সমবেগে আসবে। সাউন্ডের ক্ষেত্রে h vt2 সূত্র অ্যাপ্লাই করো। তাহলে t2 আসবে h/v। vটা কি? vটা হচ্ছে শব্দবেগ। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো প্রশ্ন মতে t1 প্লাস t2 এই দুইটা যোগফল হচ্ছে আমার এই t। এই টিটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই দুইটা ভ্যালু বসাও √2h/g প্লাস h/v t। এইটা আমাকে প্রথমে প্রমাণ করতে বলছে। প্রথম প্রমাণটা শেষ। ঠিক আছে? এখন দ্বিতীয় প্রমাণটা কোথা থেকে আসবে? দ্বিতীয় প্রমাণটা আসবে প্রথম প্রমাণ থেকে। এক নম্বর ইকুয়েশন থেকে পাওয়া যায় t h/v √2h/g। আচ্ছা, দুই নম্বর প্রমাণটা একটু খেয়াল করো। এখানে বলতে h/v হোল স্কয়ার বর্জন করে। এখানে যে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে 2h * 1 gt/v gt স্কয়ার। h/v হোল স্কয়ার বর্জন করে। তার মানে এই যদি প্রমাণটা করতে চাই, এটা প্রমাণ করতে হলে আগে এই অংশটুকু আমাকে প্রমাণ করে আসতে হবে। ঠিক আছে? সো এখান থেকে এক নম্বর ইকুয়েশন থেকে যেটা পাই t h/v √2h/g। সো উভয় পক্ষকে স্কয়ার করো। উভয় পক্ষকে স্কয়ার করলে এখানে একটা h²/v² টার্ম আসে। এটাকে আমাদের প্রশ্নে বলছে বর্জন করতে হবে। তার মানে এটাকে আমরা বর্জন করে দিব। এটা হয়তো এভাবে বর্জন করা যায় কারণ হাইটটা মেবি তোমার v এর তুলনায় অনেক ক্ষুদ্র। এখানে h স্কয়ার করলে এই টার্মটা আরো ছোট হয়ে যাবে। সো এটাকে বর্জন করা যায় এইভাবে। সো এখানে ক্যালকুলেশন করার পাওয়া যায় t² - 2ht/v 2h/g অর্থাৎ t² = 2h/g প্লাস 2ht/v। এখন হচ্ছে t² এখান থেকে 2h/g কমন নিয়ে নিই। দেখো দুইটাতে 2h বাই সামথিং কমন আছে। সো এখান থেকে আমরা প্রমাণের সুবিধার্থে 2h/g কমন নিলাম। এখানে হচ্ছে 1 প্লাস 2ht/v আর এই যে 2h/g কমন নিছি এটা উল্টা জিনিস দিয়ে এটাকে গুণ দিলাম। g/2h দিয়ে গুণ দিলাম। ঠিক আছে? কারণ যেহেতু এটাকে যদি এটা দিয়ে গুণ দিয়ে দিই তাহলে আলটিমেটলি এই টার্মটাই ফিরে আসবে। সো একটা কাজ করলাম, এখানে 2h/g দিয়ে g এর উল্টা টার্ম দিয়ে এটাকে গুণ দিয়ে দিছি। ঠিক আছে? কোনো চেঞ্জ আসলো না। তারপরে কি হবে? এখানে h 2h টা কাটা যাবে, 2h কাটা যাবে, উপরে থাকবে এখানে g/v। তার মানে আমার প্রমাণ মোটামুটি মিলে গেছে। এখান থেকে জাস্ট g টাকে এই পাশে নিয়ে আসবো। g² = 2h * 1 + g/v। এটা হচ্ছে আমার প্রুফ। ওকে, আর এখানে দেখো এখানে একটা ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন বানায় রাখছি। 3 নাম্বার যে প্রমাণটা ওইটাতে h²/v² বর্জন করতে বলে নাই। দেখো 3 নাম্বার কোশ্চেনটা এখানে লিখছি। প্রমাণ করতে হবে যেটা 2h/gt² প্লাস 2h gtv = h²g। এটা প্রমাণ করতে হলে আমাকে এটা বর্জন করা যাবে না। এখানে যে ইকুয়েশন পাইছি যেভাবে পাইছিলাম ওইভাবে নিয়ে জাস্ট লসাগু নিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন। দেখো b² কমন নিছি, আসছে t² - 2h tv প্লাস h² = 2h/g। সো ক্রস গুণন করো, উভয় পক্ষকে ক্রস গুণন করে যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করো তাহলে এটা মিলে যাবে। এখানে b² টা কমন নিবা, আসবে 2h - gt হোল স্কয়ার প্লাস 2h 2ghtv = h²g। মানে সাইড চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ইকুয়েশন। একটি খাড়া উপরের দিকে নির্দিষ্ট একটি নিক্ষিপ্ত কণা t সেকেন্ড সময়ে এই উচ্চতায় উঠে এবং আরো t1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। খেয়াল করো প্রশ্নটা কি? এটা হচ্ছে কি একটা বস্তুকে নিচ থেকে আমি ফেলতেছি, t সেকেন্ড পরে সে কত উচ্চতায় উঠছে? h উচ্চতায় উঠছে। ঠিক আছে? t সেকেন্ডে h উচ্চতায় উঠছে, তারপর হচ্ছে আরো t1 সেকেন্ডে সে হচ্ছে তোমার ভূমিতে পৌঁছায়। ঠিক আছে? মনে করো এই হাইট থেকে এই ভূমিতে পৌঁছানোর সময় পর্যন্ত হচ্ছে তার t1। আমাকে বের করতে হবে ওইটার কোনো আদিবেগটা দেখাইতে হবে হাফ ইনটু g ইনটু t1 t প্লাস t1 এটা দেখাইতে হবে। তো খেয়াল করো আমরা জানি কি প্রশ্নের মধ্যে বলতেছে এই যে ইয়েটা দেখতেছো t1 এবং t2 t1 t এবং t1 দুইটা জিনিস বলা হয়েছে। এই দুইটা যোগফল কি? এই বস্তুটা উপরে উঠে তারপর নিচে আসছে। এই টাইমটা কত? এই টাইমটা হচ্ছে t এবং t1 এর যোগফল।
বুঝছে? এই টি পর্যন্ত সে মনে করে এই উচ্চতায় উঠছিল, আর তারপর হচ্ছে বাকি টি1 টাতে সে এখানে এসে পৌঁছেছে, ভূমিতে এসে পৌঁছেছে। তার মানে তার যে পর্যায়কালটা ছিল বা ভ্রমণকালটা ছিল, ভ্রমণকালটা হচ্ছে টি ক্যাপিটাল টি ইকুয়াল টু টি প্লাস টি1। আর লাস্ট ক্লাসে আমরা বলছিলাম ভ্রমণকালটা হচ্ছে কি তোমার 2u/g। 2u/g কিভাবে আসছে? আমরা জানি উঠতে সময় লাগে, হাইস্ট উচ্চতায় উঠতে সময় লাগে u/g, আবার নিচে নামতে সময় লাগে তার u/g। তো উঠা এবং নামার মোট সময় লাগে হচ্ছে 2u/g। তার মানে এই ক্যাপিটাল টি ইকুয়াল টু u/g, এটা আমাদের জানা আছে, ইকুয়াল টু টি প্লাস টি1। সেখান থেকে u ইকুয়াল টু পেয়ে যাবো ডিরেক্টলি হাফ ইনটু জি টি প্লাস টি1। এটা কিন্তু আমি যে একটু আগে একটা করছিলাম না, এক্সট্রা অংশ পার্ট দেখাইছিলাম না একটা ম্যাথের, ওই এক্সট্রা পার্টটাই হচ্ছে এই ম্যাথের প্রশ্ন। ঠিক আছে? এখানে জাস্ট কি ছিল, এখানে ছিল আমরা ধরছিলাম হচ্ছে তোমার টি1 প্লাস টি2, এইরকম একটা টার্ম ধরছিলাম। ওকে, আর সেকেন্ড কোশ্চেনটা কি দেখি। সেকেন্ড কোশ্চেনটা বলতেছে h ইকুয়াল টু হাফ জি টি1, এটা প্রমাণ করতে হবে। সো আমরা জানি যেহেতু এটাকে আমরা কি করতেছিলাম, নিচ থেকে উপরের দিকে ছুড়ে মারছি, সো h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার হবে। সো এই u এর জায়গায় কি বসাতে হবে? এক নম্বরে যেটা পাইছো ওইটা বসাই দাও। u এর জায়গায় হাফ g ইনটু t প্লাস t1 এটা বসাও, আর তারপর বাকিটা নরমাল ক্যালকুলেশন করলেই মিলে যাবে। দেখো হাফ জি টি ইনটু টি হচ্ছে টি স্কয়ার, আর হাফ জি টি1 ইনটু টি হচ্ছে হাফ জি টি1, আর এখানে যেহেতু মাইনাস হাফ জি স্কয়ার আছে, প্লাস হাফ জি স্কয়ার মাইনাস হাফ জি স্কয়ার কাটাকাটি চলে যাবে, এই সিগুলো হাফ জি টি1 হয়ে যাবে। এই প্রমাণগুলো হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড। এখন এটা ম্যাক্সিমাম হাইট বের করতে বলছে, বৃহত্তম উচ্চতা মানে সর্বোচ্চ কত উচ্চতা, এটা জানবা স্কয়ার বাই 2g। আবার এখানে যে ইকুয়াল পাইছো এটা বসায় দাও, 1/4 g স্কয়ার t প্লাস t1 হোল স্কয়ার ডিভাইড বাই 2g, এটা ক্যালকুলেশন করো, তাহলে আসবে 1/8 g t প্লাস t1 হোল স্কয়ার। প্রুফড, শেষ। আর লাস্টের এখানে একটা আরেকটা ম্যাথ দিছি, 11 নম্বর ম্যাথ। এটা যদি নাও দিতাম তাহলে চলতো, কারণ কি ইয়েতে পড়ছিলাম না এরকম, 9b-তে মেবি এরকম পড়ছিলাম যে একটা বস্তুকে যদি s সেকেন্ডে কত দূরত্ব যায়, s সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাকে আমরা পড়ছিলাম এরকম u প্লাস হাফ g টু t মাইনাস 1, এরকম একটা সূত্র শিখছিলাম s এর ক্ষেত্রে। আর এখানে s এর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে তোমার কত এততম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, এরকম শিখছিলাম। আর হাইটের তো সেম সূত্রটা নেওয়া যায়, এটা জাস্ট উপর থেকে ফেলতেছে এরকম কোনো বস্তু। ঠিক আছে? প্রশ্ন খেয়াল করো, একটা টাওয়ারের শীর্ষবিন্দু হতে একটি কণা ছেড়ে দেওয়া হলো, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। কণাটি এর শেষতম সেকেন্ডে, টাওয়ারের মোট উচ্চতা ধরো h, টাওয়ারের মোট উচ্চতা ধরো 8, তার শেষতম সেকেন্ডে টাওয়ারের h উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। আমাকে বের করতে বলছে টাওয়ারের উচ্চতাটা নির্ণয় করো। ঠিক আছে? তো প্রথমত দুইটাই একটু সূত্র ইউজ করতে হবে, যেহেতু টাওয়ার মনে করি যে টাওয়ারটা টি সময় পরে h মানে বস্তুটা টি সময় পর টাওয়ার থেকে পড়ে, তাহলে কি হবে, আমরা h ইকুয়াল টু u প্লাস হাফ জি স্কয়ার জানি, যেহেতু উপর থেকে পড়তেছে সে, আর যেহেতু স্থির অবস্থা থেকে ফেলছি, সো u টা 0, m = 0, h ইকুয়াল টু হাফ জি স্কয়ার। আর আরেকটা জিনিস জানি কি, লাস্ট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, লাস্ট সেকেন্ডটা কততম সেকেন্ড হবে, মনে করো এই বস্তুটা 20 সেকেন্ড লাগছে পড়তে। ঠিক আছে? এইটা সময় লাগছে 20 সেকেন্ড, তাহলে লাস্ট সেকেন্ড কততম সেকেন্ড, 20তম সেকেন্ড। তাহলে এই f সেকেন্ডে স্যার অতিক্রান্ত দূরত্ব হবে u প্লাস হাফ g ইনটু 2t মাইনাস 1। এখানে u 0 যেহেতু জন্য ইউটা লিখি নাই, হাফ g 2t মাইনাস 1, 2t এইটা হচ্ছে ওই লাস্ট সেকেন্ড যেটা 20। তো প্রশ্নের মধ্যে এই h দেওয়া আছে, মানে লাস্ট সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 8/9 ইনটু h, মোট উচ্চতার 8/9 অংশ অতিক্রম করছে। সো এটা বসাই দিবা। আর h টার ভ্যালু এক নম্বর ইকুয়েশন থেকে হাফ জি স্কয়ার বসাও, তারপর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার জি কাটা যাবে, এখান থেকে একটু নরমাল ক্যালকুলেশন করে যাওয়া যাবে। টি এর ভ্যালু দুইটা আসবে, একটা নেওয়া যাবে, একটা নেওয়া যাবে না। কারণ কি বলতো, দেখো টি এর ভ্যালু একটা হচ্ছে 3/4, 3/4 কেন নিতে পারবে না, কারণ হচ্ছে কি তোমার সে হচ্ছে নিশ্চয়ই এটার কি বলবো, লাস্ট সেকেন্ডটা নিশ্চয়ই 1 সেকেন্ডের ছোট হবে না, রাইট? 3/4 টা হচ্ছে লেস দেন 1, তার মানে লাস্ট সেকেন্ডটা হবে অবশ্যই 1 এর চেয়ে বড় কিছু একটা হবে। সো টি আসছে 3/2, এই টিটা যদি এক নম্বর ইকুয়েশনে বসাই দাও, তাহলে আমার ওই বিল্ডিংটার উচ্চতাটা পেয়ে যাবা, এই যে হাফ জি স্কয়ার, হাফ জি টি স্কয়ার বসো, তারপরে তুমি তোমার ওই টাওয়ারের উচ্চতাটা পেয়ে গেলা, শেষ। সো আজকের ক্লাস এতটুকুই থাকুক, আর নেক্সট দিন আমরা 9 দিয়ে শুরু করব। ঠিক আছে?